বর্ষার রাত। আকাশ জুড়ে কালো মেঘ, টানা বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা শতবর্ষী রাজবাড়িটা স্পষ্ট দেখা যায়। ভাঙা জানালা, শ্যাওলা ধরা দেয়াল আর নীরব উঠোন, সব মিলিয়ে জায়গাটা যেন বহু বছর ধরে কারো অপেক্ষায় আছে। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই পথ দিয়ে হাঁটে না। সবাই বলে রাজবাড়ির ভেতর থেকে মাঝরাতে এক নারীর কান্না শোনা যায়। কেউ সেই কান্নার উৎস খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। গ্রামেরই একজন মানুষ, রফিক, বয়স প্রায় 40। 5 বছর আগে বর্ষার এক রাতে তার স্ত্রী নীলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। শুধু রাজবাড়ির সামনে কাদার মধ্যে পড়েছিল নীলার একটি ভাঙা চুড়ি। সময় কেটে গেছে, কিন্তু রফিক আজও বিশ্বাস করে নীলা বেঁচে আছে। হয়তো কোথাও আটকে আছে, হয়তো কেউ তাকে সাহায্যের জন্য ডাকছে। এক রাতে প্রবল বৃষ্টির মধ্যে রফিক ঘরের দরজায় 3 বার টোকা শুনল। ঠক ঠক ঠক। দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু কাদার ওপর ছোট ছোট ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো সোজা চলে গেছে সেই পুরনো রাজবাড়ির দিকে। রফিকের বুক কেঁপে উঠল। হঠাৎ বাতাসে ভেসে এল খুব পরিচিত একটি কণ্ঠ, রফিক, আমাকে নিয়ে যাও। এটা নীলার গলা। রফিকের চোখ ভিজে উঠল। 5 বছর পর সে আবার সেই কণ্ঠ শুনল। গ্রামের সবাই তাকে আটকে রাখতে চাইল। ওদিকে যাস না রফিক, যে যায় সে আর ফিরে আসে না। কিন্তু ভালোবাসা অনেক সময় ভয়ের চেয়েও শক্তিশালী হয়। হাতে একটি লণ্ঠন নিয়ে রফিক ধীরে ধীরে এগিয়ে গেল সেই অভিশপ্ত রাজবাড়ির দিকে। সে জানত না এই পথ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের দিকে নিয়ে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার। রফিকের শরীরের রক্ত হিম হয়ে গেল। কাঁধের ওপর রাখা সেই ঠান্ডা হাতের স্পর্শ যেন তার আত্মায় গিয়ে কাঁপন ধরিয়ে দিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ তার মনে পড়ল মেয়ে মেঘলার মুখ। বাবা, মা কি একদিন ফিরে আসবে? মেয়েটার সেই কান্নামাখা মুখ রফিকের ভেতর এক অদ্ভুত শক্তির জন্ম দিল। সে গায়ের সব জোর এক করে কাঁধের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর অন্ধকারের মধ্যেই পিছিয়ে গেল কয়েক পা। পকেটে থাকা ভিজে দেশলাইটা বের করতে তার হাত কাঁপছিল। 1 বার, 2 বার, 3 বারের চেষ্টায় জ্বলে উঠল ছোট্ট একটি কাঠি। হলুদাভ আলোয় সে সামনে তাকাল। কেউ নেই। সিঁড়ির ধাপগুলো সম্পূর্ণ ফাঁকা, কিন্তু মেঝের ওপর কাদার ছাপগুলো সোজা চলে গেছে দোতলার একেবারে শেষ প্রান্তের বড় হলঘরটার দিকে। ঠিক তখনই একটা নতুন শব্দ ভেসে এল। এবার আর কোনো নারীর কণ্ঠ নয়, ছোট্ট একটা মেয়ের গলা। বাবা, আমাকে বাঁচাও। রফিকের বুকটা ছ্যাঁত করে উঠল। এটা মেঘলার গলা, কিন্তু মেঘলা তো বাড়িতে, করিম চাচার কাছে। এখানে কিভাবে আসবে? করিম চাচার সেই কথাটি আবার তার কানে বাজল। রাজবাড়ির ভেতরে যা দেখবি সব সত্যি নাও হতে পারে। রফিক বুঝতে পারল রাজবাড়িটা তার মনের সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে খেলছে। সে দেশলাইয়ের কাঠিটা নিভে যাওয়ার আগেই হলঘরটার দিকে দৌড় দিল। বিশাল দরজাটা আধখোলা, ভেতর থেকে অদ্ভুত একটা নীলচে আলো আসছে। রফিক ভেতরে পা রাখতেই থমকে দাঁড়াল। বিশাল ঘরের মাঝখানে একটা মানুষ সমান উঁচু পুরনো আয়না, আর সেই আয়নার ভেতর দাঁড়িয়ে আছে নীলা। তার চোখে জল, মুখে আতঙ্কের ছাপ। সে কাঁচের ওপাশ থেকে 2 হাত দিয়ে আয়নায় ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। নীলা! রফিক চিৎকার করে উঠল। সে আয়নার দিকে ছুটে যেতে চাইল, কিন্তু হঠাৎ ঘরের কোণ থেকে ভেসে এল সেই হাড়হিম করা হাসি। ওকে ছুলেই কিন্তু তুমিও ওর মতো চিরকালের জন্য বন্দী হয়ে যাবে, রফিক। অন্ধকার থেকে বেরিয়ে এল সেই সাদা শাড়ি পরা নারী, যার চোখ দুটো কুচকুচে কালো। সেই জমিদারের মেয়ে, মাধবী। মাধবী ধীরে ধীরে রফিকের দিকে এগোতে লাগলো। তার কালো চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। 5 বছর আগে ও আমার রাজবাড়িতে পা রেখেছিল, ঠিক তোমারই মতো। এখন ও আমার, আর আজ থেকে তুমিও। রফিক বুঝতে পারল তার হাতে আর বেশি সময় নেই। আয়নার ভেতর নীলা তখন পাগলের মতো মাথা নেড়ে রফিককে পালিয়ে যেতে বলছে, কিন্তু রফিক তো একা ফেরার জন্য আসেনি। সে পকেট থেকে নীলার সেই রূপোর নুপুরটা বের করে শক্ত করে ধরল। তার চোখ এখন আর ভয়ে কাঁপছে না, সেখানে জ্বলছে মরিয়া এক জেদ। রফিকের হাতে ধরা রূপোর নুপুরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে আসছিল। আয়নার ভেতর থেকে নীলা তখনও ইশারায় তাকে পালিয়ে যেতে বলছে, কিন্তু রফিকের পা যেন মেঝের সাথে আটকে গেছে। মাধবী খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। ভালোবাসা? কি বোকা তোমরা মানুষেরা!
মাধবীর কালো চোখগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রূপর নুপুর দিয়ে কি করবে? আমাকে মারবে? রফিক এক পা পিছিয়ে গেল। তার মনে পড়ল বিয়ের রাতের কথা। এই নুপুর পরানোর সময় সে নীলাকে কথা দিয়েছিল যে কোনো বিপদে সে তাকে আজীবন রক্ষা করবে। আমি তোমাকে মারতে আসিনি মাধবী, রফিক দাঁতে দাঁত চেপে বলল। আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছি। এই বলে রফিক গায়ের সবটুকু শক্তি দিয়ে হাতের রূপর নুপুরটা ছুঁড়ে মারল সেই বিশাল আয়নার দিকে। ঠং, ঝনঝন। রূপর নুপুরটা আয়নায় আঘাত করতেই এক বিকট শব্দে ফেটে গেল কাঁচটা। হাজার হাজার টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল আয়নার কাঁচ। আর সেই সাথে রাজবাড়ির ভেতর শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। না আ! মাধবীর এক তীক্ষ্ণ কানফাটানো আর্তনাদ রাতের অন্ধকার চিরে দিল। তার শরীরটা যেন কালো ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে যেতে শুরু করলো। আয়না ভাঙার সাথে সাথে ছিটকে মেঝেতে এসে পড়ল নীলা। 5 বছর আগের সেই শরীর, সেই শাড়ি, একদম অবিকল। রফিক ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল। নীলা, নীলা, চোখ খোলো। নীলা ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ দুটো এখন আর সাদা নয়, সম্পূর্ণ স্বাভাবিক। রফিককে দেখে তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। রফিক, তুমি সত্যি এসেছো? কথা বলার সময় নেই নীলা, চলো এখান থেকে। রাজবাড়িটা তখন থরথর করে কাঁপছে। ছাদ থেকে খসে পড়ছে পুরনো ইট পাথর। মনে হচ্ছে যেন বহু বছরের অভিশাপ থেকে মুক্তি পেয়ে বাড়িটা নিজেই ধসে পড়তে চাইছে। রফিক নীলার হাত শক্ত করে ধরে দৌড় দিল। অন্ধকার করিডোর, পিচ্ছিল কাঠের সিঁড়ি, সব পেরিয়ে তারা পাগলের মতো ছুটছে। পেছন থেকে শোনা যাচ্ছে শুধু ভাঙনের শব্দ আর বাতাসের তীব্র শীষ। ভেঙে পড়া প্রধান ফটক পার হয়ে বাইরে আসতেই তারা দুজন কাদার ওপর আছড়ে পড়ল। ঠিক তখনই পেছনে এক ভয়ঙ্কর শব্দে রাজবাড়ির দোতলার একটা বড় অংশ ধসে পড়ল। তারপর চারদিক এক গভীর স্তব্ধতায় ঢেকে গেল। বৃষ্টি তখন থেমে গেছে। পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রফিক আর নীলা একে অপরের দিকে তাকাল। দুজনেরই চোখে জল, তবে সে জল অনন্ত স্বস্তির। 5 বছরের দীর্ঘ দুঃস্বপ্নের পর তারা আবার এক হয়েছে। সকালে বাড়ি ফিরতেই উঠোনে ছুটে এল ছোট্ট মেঘলা। মা! নীলা মেয়েকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। রফিক দূর থেকে দাঁড়িয়ে দেখল সেই দৃশ্য। তার মনে হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে সে আজ জয়ী হয়েছে। গ্রামের লোকজন এরপর থেকে ওই রাজবাড়ির দিকে আর কখনো যায়নি। তবে আশ্চর্যের বিষয় হলো এরপর থেকে আর কোনো বর্ষার রাতেই রাজবাড়ি থেকে কোনো নারীর কান্নার শব্দ ভেসে আসেনি। করিম চাচার মতে রূপর নুপুরের আঘাতেই হয়তো মাধবীর অভিশপ্ত আত্মার চিরকালের মতো মুক্তি মিলেছে। তো বন্ধুরা, আজকের ভয়ঙ্কর গল্প এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ও ভয়ঙ্কর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।